আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। টি8 সম্মেলনে ভালো বৃত্ত গড়ে তুলতে প্রধান উপদেষ্টার আহ্বান, ইসরায়েলিদের গণহত্যা ভাষায় প্রকাশ করা যায় না মন্তব্য। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের মূল্যায়নে 2024 সালের বর্ষসেরা বাংলাদেশ, স্বৈরাচারী শাসনের পতনে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের স্বীকৃতি। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু, আইন অঙ্গনের বরেণ্যজনের বিদায়ে শোক। নির্বাচনী রোডম্যাপকে প্রলম্বিত বলছেন বিএনপি নেতারা, জাতীয় নির্বাচন যখনই হোক বিএনপি ক্ষমতায় আসবে মন্তব্য। বাজারে চাল মুরগির দাম গত সপ্তাহের চেয়ে বেশি, পেঁয়াজ ডিম আলু ও শীতকালীন সবজির দাম কমতে থাকায় ক্রেতাদের স্বস্তি। এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি20তে হোয়াইট ওয়াশ করে টাইগারদের সিরিজ জয়, ম্যাচ সেরা জাকেরের 80 রানের বিধ্বংসী ব্যাটিং। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে অভিযাত্রীর বিশেষ পর্বত অভিযান আয়োজনের খবর। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। টি8 সম্মেলনে ভালোর বৃত্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, টি8 দেশগুলোর লক্ষ্য হওয়া উচিত একটি নিরাপদ ব্যবসা এবং শিল্প কাঠামো গড়ে তোলা, যাতে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে টিকে থাকা যায়। চকর মালিথা জানাচ্ছেন। ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক উত্তর আফ্রিকার দেশ মিশর। মিশরের সংস্কৃতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু দেশটির রাজধানী কায়রো। প্রাচীন এই শহরেই অনুষ্ঠিত হচ্ছে টি8-এর 11তম সম্মেলন। তারুণ্য এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য। সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মানুষ প্রযুক্তির সাথে উদ্ভাবনকেও গুরুত্ব দিচ্ছে। In Bangladesh, where agriculture is still the critical mainstay for the society and the economy, we see how children of the majority of small farmers are little interested to pursue back-breaking, risky and often uncertain farming on field the ways their parents took upon as a matter of tradition. বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে টি8ভুক্ত দেশগুলোর উন্নয়নে পরামর্শ দেন শান্তিতে নোবেল বিজয়ী এই বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব। Often the younger folks show uncanny imagination in tackling intractable climatic stress on the field. সম্মেলনের নতুন ধারা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। In the টি8 countries, collectively we possess enough of wealth, even in private philanthropy, to stand by these scores of SMEs. With our modest support, we can shape a virtuous circle of good and for our people to take advantage of it. We need to let money flow to them through de-risking finance, for instance. এআই নির্ভর প্রযুক্তি হাতের নাগালে আসায় পারস্পরিক জ্ঞান জাতীয় এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করবে বলেও জানান অধ্যাপক ইউনূস। চকর মালিথা, চ্যানেল আই। মানবতার বিপর্যয় নিয়ে টি8 সম্মেলনের বিশেষ অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত 14 মাস ধরে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ওপর ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। কায়রোর এই সম্মেলন থেকে গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
Beyond humanitarian interventions, it is time to prioritize thinking of reconstruction of Gaza and the West Bank and Lebanon. United Nations has cautioned that removing the 40 million tons of rubble left in the wake of Israel's bombardment could take at least 15 years. We understand that this rubble may contain over 10,000 bodies of the deceased, and this is also contaminated with asbestos. Let D8 therefore kickstart a process with an approximate estimation of the cost of reconstruction in Palestine and Lebanon. We can thereon press on formulation of international strategies for resource mobilization. D8 সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিশর থেকে দুবাই হয়ে দেশে ফেরেন তিনি। বিকেল 5টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সে সময় উপদেষ্টা পরিষদের সদস্য এবং পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। স্বৈরাচারী শাসনের পতন ঘটানো ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ প্রচেষ্টার স্বীকৃতি উল্লেখ করে বাংলাদেশকে 2024 সালের বর্ষসেরা দেশ ঘোষণা করেছে লন্ডন ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। সাময়িকীর ওয়েবসাইটে বলা হয়েছে, ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল, যিনি 15 বছর ধরে দেশ শাসন করছিলেন। তার শাসনামলে দমন পীড়ন, নির্বাচনে কারচুপি, বিরোধীদের জেলে দেয়া এবং হত্যার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। তার সময় বিপুল অর্থ চুরি হয়েছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী এবং সুশীল সমাজ সমর্থিত। সাময়িকী বলছে, এই সরকার শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতি স্থিতিশীল করেছে। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুরে রাজধানীর ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনীতি এবং আইন অঙ্গনে। এশার নামাজের পর ধানমন্ডিতে তার প্রথম জানাজার নামাজ। শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। প্রায় 6 দশক আগে কলকাতা হাইকোর্টে আইন পেশা শুরু করেছিলেন AF হাসান আরিফ। পরে ঢাকায় ফিরে হয়ে ওঠেন দেশের আইন পেশার এক উজ্জ্বল ব্যক্তিত্ব। দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে। 2008 সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ এবারও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পান। AF হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। স্যার খুব শকড হয়েছেন, তো আমরা ওনার একটা কন্ডোলেন্স মেসেজ একটু পরেই মানে এখনই আমরা দিচ্ছি। এখন উনি ওনার বিদেহী আত্মার মাগফিরাত চেয়েছেন এবং ওনার ফ্যামিলিকে একটু আগে ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারদের সাথে। হাসান আরিফের সহকর্মীরা বলছেন, তার মৃত্যুতে আইন পেশা একজন প্রতিষ্ঠান তুল্য ব্যক্তিকে হারিয়েছে, আর সরকার হারিয়েছে সবচেয়ে সক্রিয় উপদেষ্টাকে। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই। হাসপাতালে হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। AF হাসান আরিফ 1941 সালের 10 জুলাই ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজার খবর জানাতে এই মুহূর্তে বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে আছেন পান্থ রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। পান্থ, জানাজার নামাজ কি হয়েছে? আমাদের বিস্তারিত জানান। নবনীতা, নিশ্চিত করেই আপনি যে কথাটি বললেন যে হাসান আরিফ, তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশের আইন এবং রাজনৈতিক অঙ্গনে, যে কথাটি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনে দেখানো হচ্ছিল। তার যদি একটু আমরা বলি যে এই মসজিদে এরই মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে এই সরকারের উপদেষ্টাদের বেশ কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি, তারা জানাজায় অংশ নিতে এসেছেন এবং একই সাথে আমরা এও দেখেছি 3 বাহিনীর প্রধানকে এখানে আসতে। আমরা যতদূর জেনেছি আজকে সরাসরি মিশর থেকে দেশে ফিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এই জানাজায় অংশ নিতে কিছুক্ষণের মধ্যে এখানে আসার কথা রয়েছে এবং যে কারণে এখানে নিরাপত্তা ব্যবস্থা একটু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কড়া পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বলা উচিত। এবং সেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আমরা একটু দূরে অবস্থান করছি। আমার ধারণা যে আমি আপনাদের দেখাতে পারছি যে বায়তুল আমান মসজিদের বাইরের চিত্রটি, যেখানে আরও অনেক মুসল্লি অপেক্ষমান নামাজের জন্যে এবং এই নামাজটি অর্থাৎ 7:30টার সময় এখানে জামাত হয় এবং সেই জামাতের পর উপদেষ্টা হাসান আরিফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরের অংশটি আমরা জানতে চেয়েছিলাম যে এরপর দাফন এবং অন্য জানাজার কি অবস্থায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে, তার যে কর্মস্থল দীর্ঘদিনের, সেই হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু দ্বিতীয় নামাজে জানাজা হবে। তারপর তার মরদেহ সংরক্ষণ করা হবে, কারণ তার মেয়ে কানাডা থেকে ফিরবেন এবং তারপরেই তার দাফন সম্পন্ন হবে। এই পর্যন্ত পরিবারের তরফ থেকে এবং উপদেষ্টাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্য অনুসারে এই আমাদের কাছে তথ্য। এবং যে কথাটি একটু যোগ করে দেওয়া উচিত সেটি হচ্ছে যে সাধারণ মুসল্লিরাও কিন্তু তার নামাজে জানাজা পড়ার জন্য শোনার পর থেকেই তারা আস্তে আস্তে হাজির হতে শুরু করেছে। যদিও আজকে এই মসজিদে নামাজ পড়া এবং জানাজা অংশ নেওয়াটা কিছুটা কঠিন, কারণ নিরাপত্তার দীর্ঘ চাদর পেরিয়ে তাদেরকে মসজিদে ঢুকতে হচ্ছে। আমরা অপেক্ষা করছি যে জামাতটি শেষ হওয়ার পরে সেই নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টার জন্য আসলে আমাদেরকেও এখান থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা তাদেরকে এইটুকু জানাতে পারছি যে এই যে মসজিদ বায়তুল আমান মসজিদ, সেই মসজিদে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মরদেহ বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি এখানে এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ পরে এখান থেকে তার মরদেহটি ভেতরে নিয়ে যাওয়া হবে এবং তারপরে নামাজে জানাজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নবনীত, এই ছিল আপাতত এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। নিশ্চিত করে জানাজা শেষ হয়ে গেলে পরবর্তী তথ্য জানানো সম্ভব হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ। নির্বাচনী রোডম্যাপকে প্রলম্বিত উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি করবে। তারা বলেন অন্তর্বর্তী সরকারকে খুব চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে। জাতীয় নির্বাচন যখনই হোক বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। শাকের আদনান জানাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সহায়তা দিতে রাজধানীর মোহাম্মদপুরে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠান। এ সময় নির্বাচন ইস্যুসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। কেন জানি মনে হচ্ছে রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। কোনো উদ্দেশ্য আছে কিনা? গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন যে কেউ রাজনৈতিক দল সেটা করতে পারে, কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে, এটা মাথায় রাখতে হবে। এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয় তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। জিগাতলায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির
কৃষক বাজার উদ্বোধন অনুষ্ঠানে নেতারা বলেন বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। একটা উপদেষ্টা আছে ফুস করে কয়ে ফেলায় যে বিএনপি নাকি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা, রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে। দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচার বন্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। ভরা মৌসুমেও বাজারে চালের দাম কমছে না, বরং গত সপ্তাহে চেয়ে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। সোনালী ও ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। তবে বাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে পেঁয়াজের দাম, কমছে ডিম ও আলুর দাম। শীতকালীন সবজির দামও কমতির দিকে, আরও জানাচ্ছেন পরাগাছে। শীতকালীন সবজির সমারোহ এখন রাজধানীর বাজারগুলোতে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, টমেটো সহ বিভিন্ন শাকসবজির সরবরাহ বাড়তে থাকায় কমছে দাম। বড় বড় ফুলকপি 50 টাকা, ছোটগুলা 40, লাউ 60, 70, সিমের কেজি 50, 60। সব কিছুর দামে মানে আরো গত 2 সপ্তাহ আগের থেকে এখন মোটামুটি ভালো আছে। লাউ তো 100 কিনতাম, আজকে 70 নিল। বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি মানভেদে 90 থেকে 100 টাকা, ভারতীয় পেঁয়াজ 80 থেকে 85 টাকা। আদা, রসুন, ডাল, আলুর দামও কমেছে। 60 টাকা বিক্রি করতেছে পুরান আলুটা, আবার নতুন আলু যেটা এটা 70 টাকায় বিক্রি করতেছে। আর দেশি পেঁয়াজ যেটা এটা ছিল 110, 100, এখন 90 টাকা, 10 টাকা কমছে কেজিতে। আর এলসি পেঁয়াজ যেটা ওটা বিক্রি করতেছে 80 টাকা, 85 টাকা। বাজারে ডিমের দাম স্থিতিশীল, ডজন 140 টাকা। চালের মৌসুমেও দাম না কমায় বিস্ময় খুচরা বিক্রেতাদের, হতাশ ক্রেতারা। 4-5 দিনের ভিতরে মিনিকেট বাইরে গেছে প্রায় কেজিতে 3 টাকার উপরে। তাহলে হঠাৎ করে মিনিকেট চালটা বাড়াতে অন্যান্য চালগুলির উপরও প্রভাব পড়ে গেছে। বড় বড় রাইস মিলেরা এরা সিন্ডিকেট করে চাল বিক্রি করে। চাল কোনো শর্ট নাই, চালের পর্যাপ্ত পরিমাণ চাল আছে, দাম বেশি। চাউলের দামটা আরও কমা উচিত বলে আমরা মনে করি এবং সরকারের তদারকি দরকার। বিভিন্ন জায়গায় তদারকি করছেন, তদারকি যেখানে করছেন এইখানে জিনিসের দাম কমছে, তদারকি আরও বাড়ানো দরকার। বাজারে ব্রয়লার মুরগির কেজি 210 থেকে 220 টাকা, আর সোনালী মুরগি 340 টাকা কেজি। 20 টাকা বাইরে গেছে, আমদানি কম। তারপরে ওই যে ঢাকা শহরে কাপ্তান বাজার ছিল, ওই কাপ্তান বাজার একটা বিশাল বড় আড়ত ছিল, ওইখানে আর বসতে দিতেছে না কয় 2-3 দিন ধরে। দাম বৃদ্ধির কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। কেরানীগঞ্জের জিঞ্জিরায় রূপালী ব্যাংকের শাখায় লুটপাট করে আইফোন কিনতে চেয়েছিল বলে জানিয়েছে আত্মসমর্পণ করা 3 বন্ধু। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় ব্যাংকে হানা দেওয়ার ঘটনা আড়াল করতে তারা আগে থেকেই সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক ভেঙে ফেলে। আটক 3 জনের মধ্যে আসামি নীরবকে আরও জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এনামুল কবির রূপম জানাচ্ছেন। বৃহস্পতিবার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় লুটপাটের সময় জনতার সহায়তায় যে 3 জনকে পুলিশ আটক করে তাদের সবাই বয়সে কিশোর। তারা কোনো কিশোর গ্যাংয়ের সদস্য কিনা জানতে চেষ্টা করছে পুলিশ। খোঁজা হচ্ছে তাদের অতীত অপরাধের বৃত্তান্ত। ইতোমধ্যেই পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে তারা। জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি, সিকিউরিটি গার্ডকে পিস্তল ধরে এবং তাকে আঘাত করে তালা লাগিয়ে দেয় এবং উপরে চলে যায়। উপরে গিয়ে কিউতে দাঁড়ানো একজন কাস্টমারকে পিস্তল ধরে আতঙ্কের পরিবেশ তৈরি করে এবং সকলকে, ব্যাংক কর্মকর্তা এবং গ্রাহক যারা ওই মুহূর্তে ছিল ব্যাংকে, সকলকে হাত উপরে দিয়ে মাথা নিচে রেখে সারেন্ডার করতে বলে এবং এক সময় তাদেরকে এক জায়গায় করে ফেলে এবং তারা ক্যাশ থেকে টাকা নিয়ে নেয়। ব্যাংক লুটের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই 3 কিশোরকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজে যে কথা বলা হচ্ছে, আমরা ওই ব্যাংক ভবনের চারপাশে আমরা তন্ন করে খুঁজেছি এবং ব্যাংক ভবনেও খুঁজেছি এবং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারাও আমাদেরকে ওই ডিবিআরটা, সিসি ক্যামেরার যে ফুটেজ যেখানে সংগ্রহ থেকে ডিবিআর, সেটা তারা আমাদেরকে দিতে পারে না বা আমরাও সেটা পাই নাই এখন পর্যন্ত। ঘটনায় ব্যবহৃত খেলনা পিস্তল সহ ধারালো অস্ত্র আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ওই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত কিনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। অবসরের পর কিংবা প্রবীণ বয়সে পরিবেশ বান্ধব জীবনযাপনের পাশাপাশি সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা, আধুনিক সব সুযোগ সুবিধা সহ রাজধানীর অদূরে চালু হলো জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস। 4 ভবনের সমন্বয়ে নির্মিত হোমসে স্থায়ী বসবাসের পাশাপাশি থাকছে ডে সার্ভিস। সৈয়দ অদিত জানাচ্ছেন। ঘাত প্রতিঘাত আর চড়াই উতরাইয়ের কর্মব্যস্ত জীবন পেরিয়ে
শেষ বয়সে মানুষ খুঁজে নিশ্চিন্ত নিরাপদ আবাস। উন্নত বিশ্বের দেশগুলোতে এমন ব্যবস্থাপনা থাকলেও দেশের বাস্তবতায় এখনো গড়ে ওঠেনি তেমন অবকাঠামো ও ব্যবস্থাপনা। এমন বাস্তবতায় আধুনিক সকল নাগরিক সুবিধা নিয়ে রূপগঞ্জের পূর্বাঞ্চলে যাত্রা করল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস। আধুনিক স্থাপত্যের পাশাপাশি রয়েছে সার্বক্ষণিক উন্নত চিকিৎসা সেবা সহ বিশেষায়িত আইসিইউ। এখানে একজন মানুষ কখনোই একাকিত্ব ফিল করবে না। এখানে সবসময় সর্বদাই তার সঙ্গী থাকবে। এখানে ক্যারাম খেলার জায়গা আছে, দাবা খেলার জায়গা আছে, মুভি থিয়েটার আছে, সুইমিং পুল আছে, লাইব্রেরি আছে। এটা হচ্ছে ফুল ফেজে হোম অ্যান্ড হসপিটাল। ব্যায়ামাগার, থিয়েটার ও থেরাপি সেন্টার সহ প্রবীণদের প্রয়োজন অনুযায়ী রয়েছে বিভিন্ন সেবা। একটা কম্প্রিহেন্সিভ এল্ডারলি কেয়ার হোম, হেলথ কেয়ার হোম। আমাদের বৃদ্ধদের কিন্তু বা আমরা বার্ধক্যে পৌঁছাই তখন আমাদের কিন্তু অলমোস্ট মোর দেন 80 বা 90% রিকোয়ারমেন্টই হলো গিয়ে হেলথ কেয়ার। আশা করি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে, এর মধ্যে আবার রোজা চলে আসছে, ঈদ, ফুল ফ্লেজে যদি বলেন তাহলে হয়তো ঈদের পরেই আমরা শুরু করব। আয়োজনে উপস্থিত ছিলেন ইমপ্রেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। 10 বিঘা জমির উপর নির্মিত প্রবীণ নিবাসে 6টি ব্লকে 234টি ফ্ল্যাট রয়েছে। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সৈয়দ অদিত, চ্যানেল আই, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বিশ্বজুড়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা স্যার ফজলে হাসান আবেদের 5ম মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের 20 ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। সারা বিশ্বের মানুষের কাছে অনুসরণীয় এই বরেণ্যজনকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে চ্যানেল আই। মিথিলা নাজনীন জানাচ্ছেন। স্যার ফজলে হাসান আবেদ, যার নাম জড়িয়ে আছে বিশ্বজুড়ে অভাব আর দারিদ্র্যপীড়িত মানুষের ভাগ্য উন্নয়নে নিবেদিতভাবে কাজ করার সাথে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর যখন আন্তর্জাতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় ঠিক তখনই প্রিয় মাতৃভূমি লণ্ডভণ্ড করে দেয় 1970-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। অসংখ্য মৃত্যু আর গৃহহীন মানুষের অসহায়ত্ব ব্যথিত করে ফজলে হাসান আবেদের হৃদয়। ফিরে আসেন মাটির টানে, শুরু করেন পুনর্বাসন কাজ। সহায়তায় হাত বাড়ান মুক্তিযুদ্ধেও। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন ফজলে হাসান আবেদ। ভারত থেকে ফিরে আসা শরণার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় গড়ে তোলেন ব্র্যাক। বর্তমানে বিশ্বের 1 নম্বর এনজিও হিসেবে ব্র্যাকের কার্যক্রম এশিয়া ও আফ্রিকার 11টি দেশে পরিচালিত হচ্ছে। 1970 সালে হবিগঞ্জে জন্মগ্রহণ করেন স্যার ফজলে হাসান আবেদ। সামাজিক ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের জন্য এই গুণীজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। নাইজেরিয়ায় ক্রিসমাস আনন্দ মেলায় পদদলিত হয়ে 35 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 6 জনের অবস্থাও আশঙ্কাজনক। দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের ঢাকা বিভাগের বাছাই পর্ব হয়েছে। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি, শুদ্ধ বানান এবং ব্যবহার ছড়িয়ে দিতে এই আয়োজন। অনুষ্ঠানটি 24 জানুয়ারি থেকে চ্যানেল আয়ে প্রচার শুরু হবে। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের ঢাকা বিভাগের বাছাই পর্ব। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শপথ পাঠ করেন। বাংলাবিদের যে পরীক্ষাটা হয়, এই প্রশ্নপত্র কখনোই ফাঁস হয় না। এরপর নিবন্ধন কার্ড নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। অনেক ছোটবেলা থেকেই বাংলাবিদের অনুষ্ঠান দেখতাম, সেই 2019 থেকে। তখন থেকেই একটা ইচ্ছা ছিল যে বাংলাবিদে অংশগ্রহণ করব। এতদিন আসতে পারিনি, আজকে এসে খুব আনন্দিত। দেখি যে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো আমি সিলেক্ট হয়েছি, আমার খুব ভালো লাগছে। আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদকে এবং চ্যানেল আইকে। হাজারো প্রতিযোগীর মাঝ থেকে প্রাথমিকভাবে 20 জনকে বাছাই করা হয়। মূল প্রতিযোগিতা শেষে দেশ সেরা বাংলাবিদ পাবেন 10 লাখ টাকার মেধাবৃত্তি। আর গ্র্যান্ড ফিনালে আগামী 18 এপ্রিল চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচারিত হবে।
অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য কিন্তু আমাদের বাংলা ভাষা, বাংলা ঐতিহ্য, বাংলা সংস্কৃতিকে আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া। যখন এই অনুষ্ঠানটি চ্যানেলের পর্দায় প্রচারিত হয় তখন তার মাধ্যমে কিন্তু সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী আছে তারা সবাই এই বাংলাবিদ অনুষ্ঠানটি দেখে। পরে 20 জন থেকে চূড়ান্ত পর্বের জন্য ঢাকা বিভাগের সেরা 8 বাংলাবিদকে বাছাই করা হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নাইজেরিয়ার ইবাদান শহরে ক্রিসমাস আনন্দ মেলায় পদদলিত হয়ে 35 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 6 জনের অবস্থাও আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইবাদান শহরের বাসুরুন জেলার ইসলামিক হাই স্কুল মেলার আয়োজন করা হয়েছিল। মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মেলায় প্রচুর ভিড় হয়। এতে অনেকে তাড়াহুড়ো করলে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। এখনও অনেকে শিশুর সন্ধান পাননি তাদের অভিভাবকরা। স্থানীয়রা জানায়, অনুষ্ঠানস্থলে 5000-এরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশন পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুনা লায়লা। সভাপতিত্ব করেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ। সে সময় ছিলেন অফিসার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান এম এ রাজ্জাক, ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশনের পরিচালক ও চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারাকে আজীবন সম্মাননা সহ 11 জনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। নিটোল টাটা বিশেষ সংবাদ। বাংলাদেশে প্রথমবারের মতো উইমেন্স উইন্টার এক্সপেডিশন শীর্ষক এক বিশেষ পর্বত অভিযানের আয়োজন করেছে পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রী। মাস্টার কার্ড এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি পর্বতারোহী নিশাত মজুমদার। দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পর্বতারোহী ইয়াসমিন লিসা, এপি তালুকদার, অর্পিতা দেবনাথ এবং তহুরা সুলতানা রেখা। এই উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে পতাকা অর্পণ অনুষ্ঠানে ছিলেন ইউনেস্কো ঢাকার হেড অফ কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এঙ্গেজমেন্ট নুসরাত আমিন, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা জাকের। পর্বতারোহীরা নেপালের লাংটা হিমালয়ে হতে যাওয়া শীতকালীন অভিযানে 5844 মিটার উচ্চতার নয়া কাঙ্গা পিক, 5857 মিটার উচ্চতার ব্যাডেন পাওয়েল পিক এবং 5500 মিটার উচ্চতার ইয়ালা পিক পর্বত আরোহণ করবেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্ব ব্যাংক থেকে 1.16 বিলিয়ন বা $116 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ 13,920 কোটি টাকা। বিশ্ব ব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস বাংলাদেশের জন্য এই ঋণ অনুমোদন দেয়। বাংলাদেশকে স্বাস্থ্য পরিষেবার উন্নতি, পানি ও স্যানিটেশন পরিষেবাগুলো উন্নত করতে সবুজ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য এই ঋণ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে 3টি কর্মসূচি পরিচালনা করা হবে। শুক্রবার বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। D8 সম্মেলনে ভালো বৃত্ত গড়ে তুলতে প্রধান উপদেষ্টার আহ্বান। ইসরায়েলিদের গণহত্যা ভাষায় প্রকাশ করা যায় না মন্তব্য। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের মূল্যায়নে 2024 সালের বর্ষসেরা বাংলাদেশ। স্বৈরাচারী শাসনের পতনে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের স্বীকৃতি। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু। আইন অঙ্গনের বরেণ্যজনের বিদায়ে শোক। নির্বাচনী রোডম্যাপকে প্রলম্বিত বলছেন বিএনপি নেতারা। জাতীয় নির্বাচন যখনই হোক বিএনপি ক্ষমতায় আসবে মন্তব্য। বাজারে চাল, মুরগির দাম গত সপ্তাহের চেয়ে বেশি। পেঁয়াজ, ডিম, আলু ও শীতকালীন সবজির দাম কমতে থাকায় ক্রেতাদের স্বস্তি।
এবং ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-20তে হোয়াইট ওয়াশ করে টাইগারদের সিরিজ জয়, ম্যাচ সেরা জাকেরের ৮০ রানের বিধ্বংসী ব্যাটিং। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।